আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি অষ্টম অধ্যায়ের প্রবাহ চিত্র, অর্থাৎ অষ্টম অধ্যায়ের ভিতরের কন্টেন্টগুলো কি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো ফার্স্টে দেখো তোমরা, আমাদের অষ্টম অধ্যায়ের মূলত দুইটা মেজর পার্ট। একটা হচ্ছে মাটি কেন্দ্রিক আলোচনা আর একটা হচ্ছে প্রাকৃতিক জ্বালানি কেন্দ্রিক আলোচনা। ঠিক আছে, ওকে। তো ফার্স্টে আমাদের আলোচনা থাকবে মাটির গঠন বা মাটির যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। তো দেখো মাটি, এবারে এই মাটির যে গঠন সেই গঠনকে আমরা কয়েকটা অংশে ভাগ করেছি, সেই অংশগুলাই এখন আমরা আলোচনা এখানে করতে যাচ্ছি। ওকে, তো দেখো তোমরা, ফার্স্ট অফ অল মাটির গঠন। তাহলে মাটির গঠনে সবার আগেই চলে আসে চারটা লেয়ার, হরিজন এ বি সি ডি। তো এইটা হচ্ছে সব থেকে উপরের লেয়ার, মানে মাটির বিভিন্ন লেয়ারের মধ্যে সবার উপরে থাকে এই যে এ লেয়ারটা, আর সব থেকে নিচে থাকে হচ্ছে ডি লেয়ারটা। তাহলে এখন এ লেয়ারের মধ্যে কি কি আছে? এ লেয়ারের মধ্যে থাকে সাধারণত জৈব পদার্থ, অর্থাৎ একদম টপ সয়েল যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এ লেয়ার। এ লেয়ারের নিচে থাকে মাটির বি লেয়ার, অর্থাৎ বি লেয়ারের মধ্যে শিকড়, তারপরে হচ্ছে গিয়ে যে অন্যান্য যে পদার্থ আছে সেগুলো। সি লেয়ারের মধ্যে থাকে কি? পাথর। ডি লেয়ারের মধ্যে থাকে শিলা। এরকমভাবে এক একটা লেয়ারের মধ্যে এক একটা উপাদান থাকে, এবং ডি লেয়ার থেকেই মূলত মাটির গঠনটা শুরু হয়, আস্তে 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 উপরের দিকে যায়। এই লেয়ারটা নরম থাকে এবং তুমি যত ডি এর দিকে যাবো তত এগুলোর মাটির যে গঠন সেই গঠনটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। গেল, এখানে আমরা চারটা লেয়ার সম্পর্কে জানবো। এবারে আসো মাটির প্রকারভেদ। আচ্ছা, তো মোটামুটিভাবে 4 রকম মাটি নিয়ে আমরা কাজ করি বা জানি: পলি মাটি, কাদা মাটি, দোআঁশ মাটি, এবং এর সাথে চাইলে আমরা অ্যাড করে দিতে পারি বেলে মাটি, যেই মাটিতে বালির পরিমাণটা বেশি, সহজেই পানি থাকে না, পানি শোষণ করে ফেলে। আবার কাদা মাটিতে পানি থাকে। মানে মাটির এক একটা কোয়ালিটি আছে, এক একটা মাটির এক একটা বৈশিষ্ট্য থাকে, সেই হিসেবে আমরা মাটিকে মোট 4 ভাগে ভাগ করতে পারি। তবে এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটির উর্বরতা যেরকম বেশি, দোআঁশ মাটিতে ফসল ভালো হয়, অন্যান্য উপাদান সকল কিছুই দোআঁশ মাটিতে তুলনামূলকভাবে বেশ ভালো। আচ্ছা, এবারে আসো মাটির দূষণ, মানে মাটির দূষণটা কি কি উপায় হতে পারে, আমরা তার একটা শর্ট এখানে একটা সামারি করতেছি। নাম্বার 1, শিল্প কারখানার বজ্র আমরা কি করি? সরাসরি মাটিতে ফেলে দেই, কোনো ট্রিটমেন্ট ছাড়াই এদেরকে মাটিতে ফেলে দেই, তাহলে এটা মাটিকে দূষিত করে। তারপর একটা হচ্ছে যে গৃহস্থলীর বজ্র পদার্থ। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ, অতিরিক্ত পানি আর খনিজ পদার্থ আহরণ। সো এই যে কথাগুলো বলতেছে, এই সকল কারণেই কিন্তু মাটি কি হয়? দূষিত হতে পারে, মাটির দূষণ করতে পারে, মাটির ক্ষয় হতে পারে। উপরের 3টা তো একদম সরাসরি মাটির সাথে জড়িত, নিচের 2টা হচ্ছে যে সরাসরি না হলেও এটা ধীরে ধীরে মাটিকে কি করে? ক্ষয় করে, মাটিকে দূষিত করে। আচ্ছা, এবারে দেখো, দেন আমরা একটা পয়েন্ট রেখেছিলাম মাটির সংরক্ষণটা কি? সংরক্ষণ চাইলে তুমি কয়েকটা কথা অ্যাড করতে পারো যে মাটি কিভাবে সংরক্ষণ করা যায়। আমরা মাটিকে ফাঁকা রাখবো না, মাটিতে আমরা ঘাস লাগাবো, তারপরে মাটিতে ময়লা আবর্জনা ফেলবো না, ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট জায়গায় আগে ট্রিট করবো, ওটাকে ট্রিটমেন্ট করে একদম ক্ষতিকর জিনিসগুলো ওইখান থেকে নিঃসরণ করে দেন সেটা আমরা মাটিতে ফেলবো। আচ্ছা, গেল এই 2টা জিনিস। তারপরে আরও অন্যান্য যেই অপশনগুলো থাকে, আমরা মাটিতে গাছ লাগাবো, যেই গাছের শিকড়গুলো মাটিকে ধরে রাখবে, ওপেন জায়গায় আমরা রাখবো না, ইত্যাদি ইত্যাদি। আমরা চেষ্টা করব যে এই যে মাটি খনন যে আমরা করা হয়, খনিজ পদার্থ আহরণ যেটা করা হয়, এটা যতটা কমিয়ে পারা যায় সেইভাবে আমরা এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করব। এইভাবে আমরা মাটির সংরক্ষণ করতে পারি। সো এই পয়েন্ট এইখানে চলে আসবে। আচ্ছা, এবার আসলে খনিজ কি বলতো? মাটির নিচে বা উপরিভাগে যে সকল উপাদান আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, মূল্যবান এবং সেটার বাজার দর থাকে, এই সকল পদার্থকে আমরা খনিজ পদার্থ হিসেবে চিনি। এখন খনিজ পদার্থ হিসেবে কে কে আসতে পারে? ম্যাগনেটাইট, লোহার একটা খনিজ, তারপরে চুনাপাথর, কোয়ার্টজ, সিলভার, মাইকা, জিপসাম, সোনা, হীরা, ধাতব, পাইরাইটস, গ্যাস, কয়লা, পেট্রোল। সো এই যে উপাদানগুলো আছে, এগুলো সমস্ত উপাদানগুলোই কিন্তু মাটির গভীরে পাই, বিভিন্ন লেয়ারে আমরা পাই এদেরকে, এবং এগুলো সবই আমাদের জন্য মূল্যবান কাজের, এবং এগুলোর অবশ্যই একটা বাজার দর থাকে। বাজার দর থাকে বিধায় কিন্তু সেটাকে তুমি মূল্যবান হিসেবে বিবেচনা করতেছো। এই যে ফর এক্সাম্পল ধরো গোল্ড, তারপরে হীরা, তারপর জিপসাম, তারপর আরও যাদের কথা বলতেছে, এদের সবাই কি মূল্যবান। কিন্তু এটা তোমাকে কেউ ফ্রিতে দিবে না, এটা তোমাকে বাজারে গিয়ে পারচেস করতে হবে, ক্রয় করতে হবে। তো অবশ্যই এটাকে আমরা সেই হিসেবেই দেখব। আচ্ছা, এরপরে যাচ্ছি, দেখো আমাদের যে টোটাল চ্যাপ্টারের 2টা পার্ট বলছিলাম, তো একটা হচ্ছে মাটি কেন্দ্রিক, এবারে আমরা আলোচনাটা করতেছি প্রাকৃতিক জ্বালানি কেন্দ্রিক, অর্থাৎ প্রাকৃতিক জ্বালানির মধ্যে কে কে থাকতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস থাকতে পারে, 2 নম্বরে হচ্ছে পেট্রোলিয়াম থাকতে পারে, 3 নম্বরে সেখানে কয়লা থাকতে পারে। প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা, এই সকল উপাদানগুলো আমরা
এই প্রাকৃতিক জ্বালানির মধ্যে পাই আর কি, এবং যেগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে ব্যবহার করি। প্রাকৃতিক গ্যাস, এটা রান্না বান্নার কাজে ব্যবহৃত হয়, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পেট্রোলিয়াম দ্বারা কি করে আমাদের এই যে ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো আছে, মানে এগুলোতে কিন্তু তেলে চলে, কেউ অকটেনে চলে, কেউ ডিজেল দ্বারা চলতে পারে। তো এই যে উপাদান যেগুলো আছে, এই উপাদানগুলো পেট্রোলিয়ামের সাথে সংশ্লিষ্ট। কয়লা দিয়েও বাংলাদেশের যদিও বিদ্যুৎ উৎপাদনের পরিমাণটা খুব কম, বাট বাংলাদেশের বাইরের অঞ্চলগুলোতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে তাদের কাছে, তো সেখান থেকেও তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আমাদের দেশের ইট ভাটায় কয়লার প্রচুর চাহিদা থাকে। তারপরে আরও নানান কাজে আমরা এই কয়লাকে ব্যবহার করি। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টারটি সাজানো হয়েছে। এই পুরো চ্যাপ্টারটি আমাদের এই সকল বিষয় নিয়েই আমরা এটাকে সাজিয়েছি। তো আমি তোমাদের সামনে এই সকল আলোচনাগুলোই করলাম যাতে করে তোমরা সম্পূর্ণ চ্যাপ্টারের একটা ওভারভিউ পাও। আমরা এর পরবর্তীতে ডিটেলসে এই চ্যাপ্টারের আরও কিছু পয়েন্ট অ্যাড করেছি, যেটা বেসিকের মধ্যে তোমরা পাবা। তো সেইটুকু অংশ পড়লে তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টারের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কনসেপ্টটা স্ট্রং এবং ক্লিয়ার হয়ে যাবে। তো তাইলে আজকে এই পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।